আজ বলবো বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। বর্তমানে যে অঞ্চলে বাংলাদেশ বলে পরিচিত তার ইতিহাস। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জনবহুল ও উন্নয়নশীল রাষ্ট্র। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনের পর দেশটি বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়। প্রথমে কোতিয়ানউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমন ঘটে 1204 খ্রিস্টাব্দে। এ সময় তিনি বাংলার পশ্চিম নদিয়া ও উত্তর বাংলার কিছু অংশ দখল করেন, তবে 1206 সালে বিহার অভিযানে মারা যান। বাংলাদেশের সভ্যতার ইতিহাস 4 সহস্রাব্দের বেশি সময় ধরে সেই ক্যালোকালিক যুগ থেকে চলে আসছে। দেশটির প্রারম্ভিক ইতিহাস হচ্ছে আঞ্চলিক আধিপত্যের জন্য হিন্দু ও বৌদ্ধ সাম্রাজ্যসমূহের মধ্যকার দ্বন্দ্ব ও প্রতিযোগিতার ইতিহাস। 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীতে এই অঞ্চলে ইসলামের আগমন ঘটে। 14 শতাব্দীর প্রারম্ভে বখতিয়ার খলজির নেতৃত্বে সামরিক বিজয়ের পাশাপাশি শাহজালালের মতো সুন্নি দাউদের নিরলস প্রচেষ্টা ধীরে ধীরে ইসলাম এদেশে প্রভাবশালী ধর্ম হয়ে ওঠে। পরবর্তীতে মুসলিম শাসকরা মসজিদ নির্মাণ করে ইসলাম প্রচারে অবদান রাখেন। 14 শতাব্দী থেকে এই অঞ্চলে শাহী বাংলা হিসাবে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ কর্তৃক শাসিত হয়, যা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করে এবং আঞ্চলিক সাম্রাজ্যগুলোর উপর সামরিক আধিপত্যের সূচনা করে। ইউরোপীয়রা সে সময় এই শাহী বাংলাকে বাণিজ্যের জন্য সবচেয়ে ধনী দেশ বলে উল্লেখ করেন। পরবর্তীতে এই অঞ্চলটি মুঘল সাম্রাজ্যের অধীনে আসে এবং মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ হিসাবে পরিগণিত হয়। বাংলা সুবাহ গোটা মুঘল সাম্রাজ্যের জিডিপির প্রায় অর্ধেক এবং বিশ্ব জিডিপির 12% উৎপাদন করে, যা সমগ্র পশ্চিম ইউরোপের থেকে বেশি ছিল। এই অর্থনৈতিক সমৃদ্ধি প্রাথমিক শিল্পায়নের যুগের সূচনা করে। এই সময় রাজধানী শহর ঢাকার জনসংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে যায়। অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে মুঘল সাম্রাজ্যের পতনের পর বাংলা নবাবদের অধীনে একটি আধা স্বায়ত্তশাসিত রাষ্ট্রে পরিণত হয়, যার শাসনভার শেষ পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলার হাতে ন্যস্ত হয়। তারপর 1757 সালে পলাশির যুদ্ধে বিজয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নেয়। বাংলা সরাসরি ব্রিটেনের শিল্প বিপ্লবে অবদান রেখে, কিন্তু এর ফলে তার নিজের শিল্পায়ন ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে বেঙ্গল প্রেসিডেন্সি প্রতিষ্ঠিত হয়। 1947 সালে আগস্ট মাসে বাংলা ও ভারতের পৃথকীকরণের মাধ্যমে আধুনিক বাংলাদেশের সীমানা প্রতিষ্ঠিত হয় এবং উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানের ফলে এই অঞ্চলটি নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের অংশ হিসাবে পূর্ব পাকিস্তানে পরিণত হয়। 1971 সালের মার্চে স্বাধীনতা ঘোষণার পর 9 মাস ব্যাপী সংগঠিত হওয়া রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিজয় অর্জন করার মাধ্যমে পূর্ব পাকিস্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পর নতুন রাষ্ট্রটি দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ, ব্যাপক দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক অপখণ্ডতার মধ্যে অসংখ্য সমস্যার মুখোমুখি হয়। 1991 সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পর দেশটিতে অপেক্ষিত শান্তি স্থাপিত হয় এবং দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দিকে অগ্রসর হতে থাকে। মানব সম্পদ ও পোশাক শিল্পে অগ্রগতির মাধ্যমে বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় শীর্ষ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়ে সমগ্র বিশ্বের সমন্বয়ে সৃষ্টি হয়েছে। বাংলা শব্দের উৎপত্তি। বাংলা শব্দটি সঠিক উৎপত্তিটি অজানা রয়েছে। সম্ভবত 1000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি অঞ্চলে বসবাসকারী দ্রাবিড় গোষ্ঠী বং থেকে বঙ্গ শব্দটির উদ্ভব হয়েছে। অন্যান্য সূত্র থেকে ধারণা করা হয় যে অস্ট্রিক জাতির সূর্যদেবতা বঙ্গা থেকে বং কথাটির উদ্ভব হয়েছে। মহাভারত, ভারতীয় পুরাণ ও হরিবংশের মতে রাজা বলির বঙ্গ নামে এক ক্ষেত্রজ পুত্র ছিলেন, যিনি প্রাচীন বঙ্গরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দের নেশারি শিলালিপিতে প্রথম বাংলা শব্দটি উল্লেখ রয়েছে, সেখানে ধর্মপালকে বাংলার রাজা বলে উল্লেখ করা হয়েছে। একাদশ শতাব্দীতে বাংলা আক্রমণকারী চোল সাম্রাজ্যের রাজা প্রথমে রাজেন্দ্র চোলার নথি নিশ্চিত করে যে সে সময় গোবিন্দচন্দ্র বাংলার শাসক ছিলেন। সেই নথিতে বাংলাকে বাংলা
দেশ বলে উল্লেখ করা হয়েছে এবং বাংলার বর্ষাকালের স্পষ্ট বর্ণনাস্বরূপ লিপিবদ্ধ রয়েছে যে বাংলাদেশ সেখানে কখনো বৃষ্টি থামে না। সুলতান ইলিয়াস শাহ-ই বাংলাহ নামক উপাধি গ্রহণ করেন এবং তারপর থেকে সকল মুসলিম সূত্রেই বাংলাকে বাংলাহ বলা হয়েছে। বর্তমান আধুনিক বাংলাদেশের কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে ভারতীয় উপমহাদেশের পূর্বাংশে বঙ্গ রাজ্য গঠিত হয়েছিল। প্রাচীনকালে বাংলাদেশের দুটি প্রভাবশালী সম্প্রদায় ব্রহ্ম এবং প্রণ্ড। প্রাচীন বাংলা, প্রাক ঐতিহাসিক বাংলা। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়ার স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে খ্রিস্টপূর্বাব্দ 3য় শতাব্দীর পূর্বে বাংলা সম্পর্কে কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয় এ সময় বাংলার ইন্দো আর্য দ্রাবিড় ও মঙ্গোলয়েডদের অবাধ যাতায়াত ছিল এবং তাদেরই মধ্যে একটি সম্প্রদায়ের নাম ছিল বঙ্গ। বাংলা বন্দিপটি কয়েক সহস্রাব্দ ধরে ঘন জঙ্গল ও জলাভূমির দ্বারা গঠিত হয়েছে। এই অঞ্চল একটি বড় অংশ সুদীর্ঘ সময় ধরে যেভাবে স্থায়ী ছিল, এরপর মানুষের পদচারণ জঙ্গলের ক্ষতি সাধিত হয়। তবে মানুষ ঠিক করে প্রথম বাংলার প্রবেশ করে সে ব্যাপারে গবেষকদের মতে একমত নেই। একদল গবেষক দাবি করেন যে মানুষ 60,000 বছর আগে চীন থেকে বাংলায় প্রবেশ করেছিল। অন্য আর এক দলের মতে 1 লাখ বছর আগে এখানে একটি স্বতন্ত্র আঞ্চলিক সাংস্কৃতিক উদ্ভব হয়েছিল। এই অঞ্চলে প্রাগৈতিহাসিক মানুষের উপস্থিতির প্রমাণ খুবই দুর্বল। এখানে নিওলিথিক ও ক্যাথোলিথিক যুগের মানুষের উপস্থিতির খুব একটা প্রমাণ মেলে না। ধারণা করা হয় যে এই প্রমাণ না থাকার পেছনে নদীর গতি প্রকৃতি পরিবর্তনই দায়ী। বাংলাদেশের জলবায়ু ও ভৌগোলিক অবস্থান স্পষ্ট প্রত্নতাত্ত্বিক অবশিষ্টের জন্য উপযুক্ত নয়। পাথরের অভাবে প্রাচীন বাংলার মানুষ সম্ভবত কাঠ ও বাঁশের মধ্যে উপকরণ ব্যবহার করত, যা সময়ের সাথে সাথে টিকে থাকতে পারেনি। তাই দক্ষিণ এশিয়ার প্রত্নতাত্ত্বিক বাংলাকে ব্যতি রেখে উপমহাদেশে অন্যান্য অংশের উপর চর্চা করেছিলেন। আর যেসব প্রত্নতাত্ত্বিকরা বাংলার ব্যাপারে আগ্রহী ছিলেন তারা প্রাচীন নয় বরং বাংলার সাম্প্রতিক ইতিহাসের দিকে মনোনিবেশ করেন। বাংলা বদ্বীপে যে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারকগুলো পাওয়া গিয়েছে তার পুরোটাই এই বদ্বীপের চারপাশের পাহাড়গুলো থেকে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পূর্ব ভূখণ্ড বাংলা প্রাচীন লোকদের ব্যাপারে তথ্য সরবরাহ সর্বোত্তম উৎস হিসাবে বিবেচিত হয়। লালমাই, সীতাকুণ্ডু এবং চালকাপুঞ্জি জীবাশ্ম কাঠ তৈরি ব্লেড, স্কাপার ও কুঠার আবিষ্কৃত হয়েছে, যা বার্মা ও পশ্চিমবঙ্গের প্রাপ্ত আবিষ্কারের অনুরূপ। এছাড়া উত্তর পূর্ব বাংলাদেশের বড় বড় প্রাগৈতিহাসিক পাথর পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের পূর্ব থেকেই এই অঞ্চলে কৃষিকাজ প্রচলন ছিল। পশ্চিমবঙ্গে স্থায়ী কৃষি সমাজের প্রাচীনতম প্রমাণ পাওয়া গিয়েছে। কৃষিক্ষেত্রে সাফল্য খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে একটি স্থির সংস্কৃতির জন্ম নেয়। ফলে এদিকে যেমন শহর নগর গড়ে উঠেছিল, অন্যদিকে সামুদ্রিক বাণিজ্য প্রাচীন রাজনীতির উদ্ভব হয়। প্রত্নতাত্ত্বিকরা ওয়ারি বটেশ্বরে একটি বন্দর আবিষ্কার করেছেন যা প্রাচীন রোম ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করত। তারা সেখানে মুদ্রা, মৃৎশিল্প, লোহার তৈরি প্রত্ন সম্পদ, ইটের রাস্তা এবং দুর্গ আবিষ্কার করেছিলেন। আবিষ্কারগুলো প্রমাণ করে যে অঞ্চলটি ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র, যেখানে লোহা লাগানো এবং মূল্যবান পাথরের পুঁতির মতো শিল্প ছিল। স্থানটির মাটির ব্যাপক ব্যবহার দেখা যায়। মাটি ও ইট প্রাচীন নির্মাণের জন্য ব্যবহৃত হতো। মাটির তৈরি সবচেয়ে বিখ্যাত পোড়ামাটির ফলকগুলো চন্দ্রকেতুগড় থেকে এসেছে এবং তা দেবতা, প্রকৃতি ও সাধারণ জীবনের দৃশ্য চিত্রিত হয়েছে। ওয়ারি বটেশ্বর ও চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গে ভারত আবিষ্কৃত প্রাচীন মুদ্রাগুলোর নৌকা চিত্রিত হয়েছে। বাংলাদেশের সংগঠিত প্রত্নতাত্ত্বিক খনন কাজগুলি ভারতীয় উপমহাদেশের উত্তর ভারতীয় কৃষ্ণ চিঙ্কন মৃৎপাত্র যুগের 700 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ নিদর্শন প্রকাশ করে। ভারতীয় উপমহাদেশের
লৌহ যুগের সংস্কৃতি প্রায় 700 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় এবং 500 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। উত্তর ভারতের 16টি মহারাজ্য এবং মহাজনপদের উত্থান এবং মৌর্য সাম্রাজ্যের পরবর্তী উত্থানের মধ্যবর্তী সময়ে এই যুগ বিরাজমান ছিল। প্রাচীন ভারতের পূর্বাঞ্চল, বর্তমান সময়ের বাংলাদেশ ও প্রাচীন বঙ্গরাজ্য এই মহাজনপদগুলির অংশ ছিল, যা ষষ্ঠ শতকে সমুদ্র হয়েছিল বলে ধারণা করা যায়। 300 খ্রিস্টপূর্বাব্দে তাম্রলিপি, বর্তমান তমলুক, পশ্চিমবঙ্গে ভারতের মহাস্থান এবং ময়নামতির মতো উন্নত শহর গড়ে ওঠে। এক্ষেত্রে প্রধান প্রধান শহরগুলো সমুদ্র তীরে, পরবর্তীতে নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠতে দেখা যায়। মহাস্থান থেকে বাংলাদেশের প্রাচীনতম লেখা একটি পাথরের শিলালিপি আবিষ্কৃত হয়, যা থেকে বোঝা যায় যে মৌর্য সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল। মহাস্থান তখন একটি প্রাদেশিক কেন্দ্র ছিল বলে ধারণা করা হয়। প্রাকৃতিক ভাষায় লেখা এই শিলালিপিতে জরুরি পরিস্থিতিতে সরবরাহ মজুত করার আদেশ রয়েছে। শিলালিপিটির নাম মহাস্থান ব্রাহ্মী শিলালিপি। বাংলা ছিল মৌর্য সাম্রাজ্যের পূর্ব সীমান্ত, যা সে সময় পশ্চিমবঙ্গের তাম্রলিপি ছিল মৌর্য সাম্রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর। বাংলার প্রাচীন অঞ্চলগুলো হচ্ছে ভাগীরথী, হুগলি অববাহিকা, হারিকেল, সমতট বঙ্গ ও বীরেন্দ্র বঙ্গ ছিল বাংলার মধ্যাঞ্চল, হারিকেল ও সমতট বাংলার পূর্বাঞ্চল এবং বীরেন্দ্র বাংলার উত্তরাঞ্চল। স্থানগুলোর নাম এই ইঙ্গিত দেয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ তিব্বতী, বার্মান, অস্ট্রো এশীয় এবং দ্রাবিড় ভাষার কথা বলতেন। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে ইন্দো ইউরোপীয় ভাষা লক্ষণীয় হয়ে ওঠে। ভাষাগতভাবে এই ভূখণ্ডের প্রাচীনতম জনগোষ্ঠী হয়তো দ্রাবিড় ভাষায় কথা বলতেন, যেমন কুরক্স বা সম্ভবত অস্ট্রো এশীয় ভাষায় কথা বলতো, যেমন সাঁওতাল। পরবর্তীকালে তিব্বতী বার্মানের মতো অন্যান্য ভাষা পরিবারের লোকেরা বাংলার বসতি স্থাপন করে। 7ম খ্রিস্টপূর্বাব্দের দিকে বাংলাদেশের পশ্চিমাঞ্চল মগধের অংশ হিসাবে ইন্দো আর্য সভ্যতার অংশ হয়ে উঠেছিল। নন্দ রাজবংশ হচ্ছে প্রথম ঐতিহাসিক রাষ্ট্র যা ভারতীয় আর্য শাসনের অধীনে বাংলাদেশকে একত্রিত করেছিল। পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের উত্থানের পর অনেক পুরোহিত ধর্ম বিস্তারের জন্য এখানে বসতি স্থাপন করেছিল এবং মহাস্থাননগরের মতো অনেক স্তম্ভ স্থাপন করেছিল। প্রথম দিকের উপনিবেশন। বাঙালি জাতি প্রাচীন ভারতের একটি পরাক্রমশালী সমুদ্র অভিযাত্রী জাতি ছিল। শুধু বাঙালি জাতিই নয়, প্রাচীনকালে ভারতের পূর্বাঞ্চল বিভিন্ন জাতি যেমন বাঙালি, কলিঙ্গি, তামিল প্রভৃতি জাতি দক্ষিণ পূর্ব এশিয়ার নানা উপনিবেশ গড়ে তুলেছিল। তারা দক্ষিণ পূর্ব এশিয়ার সুমাত্রা দ্বীপে এরকম একটি বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এটি শ্রী বিজয় সাম্রাজ্য নামে পরিচিত। ভিয়েতনামের ইতিহাসের উল্লেখ আছে। ভারতবর্ষের বনলাং বা বাংলা নামক দেশ থেকে লাকলোং বা লক্ষণ নামক এক ব্যক্তি ভিয়েতনামে গিয়ে বনলাং নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠাতা করেন। এই বনলাং যে ভারতবর্ষের বাংলা সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। এই বাঙালিদের রাজ্য খ্রিস্টপূর্বাব্দ 3য় শতক পর্যন্ত বিদ্যমান ছিল। অপরদিকে শ্রীলঙ্কার ইতিহাসে উল্লেখ আছে, বঙ্গদেশ থেকে আগত বিজয় সিংহ নামে এক ব্যক্তি স্থানীয় দ্রাবিড় রাজাদের পতন ঘটিয়ে সিংহল নামে একটি নতুন রাজ্যের প্রত্যয়ন করেন। বিজয় সিংহকে সিংহলী জাতির পিতা হিসাবে পরিগণিত করা হয়। বিজয় সিংহকে তিনি শ্রীলঙ্কায় একটি মহাকাব্য রয়েছে যা মহাবংশ নামে পরিচিত। নন্দ সাম্রাজ্য। নন্দ সাম্রাজ্য ছিল বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় যুগ। এই যুগে বাংলার শক্তিমত্তা ও প্রাচার্য শীর্ষে আরোহণ করে। এই যুগে বাংলা সমগ্র উত্তর ভারত জুড়ে সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়। নন্দ রাজাদের জন্ম হয়েছিল বাংলায়। তারা বাংলা থেকে মগধ মানে বিহার দখল করে উভয় রাজ্যের ঐক্যবদ্ধ করে বঙ্গ মগধ নামে একটি নতুন সাম্রাজ্যের পতন করে। প্রাচীন গ্রিক ইতিহাসে বাংলাকে গঙ্গারিডার এবং মগধকে প্রাসী হিসাবে উল্লেখ করা হয়েছে। গ্রিক ইতিহাসে এই সংযুক্ত রাজ্যকে গঙ্গারিডাই
ও প্রাসী বলেই উল্লেখ করা হয়েছে। মহাপদ্মনাথ ছিলেন নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি সমগ্র ভারতবর্ষব্যাপী ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করেন। তিনি কৌশল, ক্রু, মহস্র, চেদি, অবন্তী প্রভৃতি অঞ্চলে জয় করেন। দিগ্বিজয়তে মহাপদ্ম এক বিশাল সৈন্যবাহিনী প্রতিষ্ঠিত করেন। তৎকালীন ইতিহাস অনুসারে মহাপদ্মের অধীনে 2,00,000 পদাতিক, 20,000 অশ্বারোহী, 4,000 যুদ্ধরথ এবং 2,000 হস্তিবাহিনী ছিল। মন্বন্তরে তার নিকট 2,00,000 পদাতিক, 80,000 অশ্বারোহী, 8,000 যুদ্ধরথ ও 6,000 হস্তিবাহিনী ছিল। কথাশরিত সাগর থেকে জানা গিয়েছে তিনি দক্ষিণ ভারতের বিরাট অংশ জয় করেছিলেন। তিনি দক্ষিণ ভারতের কলিঙ্গ, অশোক এবং এই রাজ্য দুটো জয় করেছিলেন। অশোক হচ্ছে মহারাষ্ট্রের পূর্ব অংশের একটি প্রাচীন সাম্রাজ্যের নাম। এটি দক্ষিণ ভারতের আর্যদের একটি বিখ্যাত উপনিবেশ ছিল। কলিঙ্গ হচ্ছে উড়িষ্যার প্রাচীন নাম। কলিঙ্গের হস্তিগুম্ব শিলালিপি থেকে জানা যায় মহাপদ্ম কলিঙ্গের জলসেচের জন্য একটি বিরাট জলপ্রণালী নির্মাণ করেছিল। তিনি কলিঙ্গ থেকে একটি জৈন তীর্থঙ্করের মূর্তিও রাজধানীতে নিয়ে যান। মহাপদ্ম ভারতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো একটি বৃহৎ সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হন। সমগ্র ভারতবর্ষ জয় করে তিনি একরাট উপাধি গ্রহণ করেন। এরপর তাকে অনুসরণ করে পশ্চিম ভারতের রাজারা বিরাট ও দক্ষিণ ভারতের রাজারা সম্রাট উপাধি গ্রহণ করেন। মহাপদ্মনাথ পর ক্ষমতার আসীন হন তার পুত্র ধননন্দ বা উগ্রনন্দ। ধননন্দের সময় রাজ্যে ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি দেখা যায়। ধননন্দের সময়ে পাটলিপুত্রে 5টি ধর্মস্তূপ নির্মিত হয়। প্রাচীন ভারতের বিভিন্ন ইতিহাসে ধননন্দকে অর্থপিপাসু রূপে উল্লেখ করা হয়েছে। ধননন্দের বা উগ্রনন্দের সময় গ্রিক সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আক্রমণ করেন, কিন্তু উগ্রনন্দ একটি বিরাট সেনাবাহিনী নিয়ে আলেকজান্ডারকে মোকাবিলায় জন্য প্রস্তুত হন। প্লুতার্ক বলেছেন, রাজা পুরুষোত্তমর সাথে যুদ্ধের পর মেসিডোনিয়ার সৈন্যরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং ভারতবর্ষের অভ্যন্তরে আরও প্রবেশের জন্য অনিচ্ছাকৃত হয়ে পড়ে। তারা জানতে পারে গঙ্গা নদী, যা 230 স্টেডিয়া বিস্তৃত ছিল এবং 1000 ফুট গভীর ছিল, তার পাশের সমস্ত তীর, সশস্ত্র যোদ্ধা, ঘোড়া এবং হাতি দ্বারা সম্পূর্ণভাবে আবৃত ছিল। গঙ্গাব্রিয়াইট ও প্রাচীর রাজারা তার আলেকজান্ডার জন্য 2,00,000 প্রতীক ও 80,000 অশ্বারোহী বাহিনী, 8,000 যুদ্ধরথ হস্তবাহিনী নিয়ে অপেক্ষা করছিলেন। বাংলার নবাব মুর্শিদ কুলি খান 1771 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের পতনের পর সুবাহ বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। তিনি রাজধানী মাকসুবাদের স্থানান্তর করেন, যা তার নাম থেকে মুর্শিদাবাদের নামকরণ হয়। তিনি একজন ধর্মনিষ্ঠ, ন্যায়পরায়ণ ও প্রজাদরদী শাসক ছিলেন। তিনি ইসলামী শরীয়ত অনুসরণে কঠোরভাবে দেশ শাসন করতেন। তিনি সপ্তাহে 2 বার স্বয়ং বিচারকার্য পরিচালনা করতেন। তার সময় দেশে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। বাংলা, তুর্কি, পার্সি, মাজারাতি, ইংরেজ, ফরাসি প্রভৃতি জাতির একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। তার সময় বাংলার হুগলি একটি বিখ্যাত আন্তর্জাতিক বন্দরে পরিণত হয়। মুর্শিদ কুলি খানের তার জামাতা সুজাউদ্দিন খান বাংলার নবাব হন। তিনি ত্রিপুরা আক্রমণ করেন এবং ত্রিপুরা বাংলার একটি করত রাজ্যে পরিণত হয়। তিনি বীরভূমের শাসক বদিমুজ্জামানের বিদ্রোহ দমন করেন। তিনি কঠোরভাবে ইউরোপীয় বণিকদের দস্তক প্রথা ও শুল্ক ফাঁকি বন্ধ করেন। তার সময় ইংরেজ ও ফরাসি পর্তুগিজ বণিকগণ কোনোরূপ শুল্ক ফাঁকি দিতে পারতেন না। উপরন্তু নবাবকে ইউরোপীয় বণিকদের নজরানা দিয়ে সবসময় সন্তুষ্ট রাখতে হতো। কাশিম বাজারের ইংরেজ কুঠির অধ্যক্ষ নবাবকে তুষ্ট করার জন্য 3 লক্ষ টাকা নজরানা দেন। নবাব
আলীবর্দী খানের সময় বাংলার রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয়। তার সময়ে মারাঠাগণ বাংলা আক্রমণ করেন। তবে আলীবর্দী খান একজন বিখ্যাত মহাবীর ছিলেন। তিনি সুদীর্ঘ 10 বছর মারাঠাদের সাথে সংগ্রামে লিপ্ত থাকেন এবং বাংলার স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হয়। তবে তিনি উড়িষ্যা প্রদেশটি মারাঠাদের হাতে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। নবাব আলীবর্দী খানের থেকে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। প্রথম দিকে কলকাতার যুদ্ধে ইংরেজদের পরাজিত করলেও শেষ পর্যন্ত পলাশির যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হন, ফলে বাংলার নবাবী সাম্রাজ্যের পতন ঘটে। ঔপনিবেশিক শাসন। বাংলার ইউরোপীয় ব্যবসায়ীদের আগমন ঘটে পঞ্চদশ শতকের শেষ ভাগ থেকে। ধীরে ধীরে তাদের প্রভাব বাড়তে থাকে। 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাংলার শাসন ক্ষমতা দখল করে। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লবের পর কোম্পানির হাত থেকে বাংলার শাসনভার ব্রিটিশ সাম্রাজ্যের সরাসরি নিয়ন্ত্রণে চলে যায়। ব্রিটিশ রাজার নিয়ন্ত্রণাধীন একজন ভাইসরয় প্রশাসন পরিচালনা করতেন। ঔপনিবেশিক শাসন নামা ভারতীয় মহাদেশে অনেকবার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এর মধ্যে 76 মন্বন্তর নামে পরিচিত 1770 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের আনুমানিক 300 লাখ লোক মারা যায়, মানে 3 কোটি। 1905 সালে 1911 খ্রিস্টাব্দে পর্যন্ত বঙ্গভঙ্গের ফলশ্রুতিতে পূর্ববঙ্গ ও আসামকে তিনি নিয়ে একটি নতুন প্রদেশ গঠিত হয়েছিল, যার রাজধানী ছিল ঢাকায়। তবে কলকাতা কেন্দ্রিক রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদের চরম বিরোধিতার ফলে বঙ্গভঙ্গ রদ হয়ে যায় 1911 সালে। ভারতীয় উপমহাদেশের দেশভাগের সময় 1947 সালে ধর্মের ভিত্তিতে আবার বাংলা প্রাদেশটিকে ভাগ করা হয়। হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয় আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়। 1954 সালে পূর্ববঙ্গের নাম পাল্টে পূর্ব পাকিস্তান করা হয়। পাকিস্তান আমল। 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারত বিভক্ত করে দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, যথা ভারত ও পাকিস্তান। মুসলিম আধিপত্যের ভিত্তিতে পাকিস্তানের সীমানা চিহ্নিত করা হয়, ফলে পাকিস্তানের মানচিত্রে দুটি পৃথক অঞ্চল অনিবার্য হয়ে ওঠে, যার একটি পূর্ব পাকিস্তান, অপরটি পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান গঠিত হয়েছিল প্রধানত পূর্ব বাংলা নিয়েও বর্তমানের বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের ইতিহাস মূলত পশ্চিম পাকিস্তানি শাসকদের হাতে নিগ্রহ শোষণের ইতিহাস, যার অন্য পিঠে ছিল 1857 থেকে 1958 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত সামরিক শাসন। 1950 খ্রিস্টাব্দে ভূমি সংস্করণের অধীনে জমিদার ব্যবস্থা রদ করা হয়, কিন্তু পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ও জনসংখ্যাগত গুরুত্ব সত্ত্বেও পাকিস্তান সরকার ও সেনাবাহিনী পশ্চিম পাকিস্তানিদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। 1952 খ্রিস্টাব্দে ভাষা আন্দোলনে পাকিস্তানের দুই অংশের মধ্যে সংঘাতে প্রথম লক্ষণ হিসাবে প্রকাশ পায়। পরবর্তী দশক জুড়ে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে নেয়া নানা পদক্ষেপে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের মনে বিক্ষোভ দানা বাঁধতে থাকে। পাকিস্তানের প্রভাব ও দ্বৈর দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রথম পদক্ষেপ ছিল মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা। 1949 খ্রিস্টাব্দে এই দলটি প্রতিষ্ঠিত হয়। 1954 খ্রিস্টাব্দে যুক্ত ফ্রন্ট নির্বাচনে বিজয় এবং 1965 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট নির্বাচন পাকিস্তানের সামরিক প্রশাসন জেনারেল আইয়ুব খানকে পরাজিত করার লক্ষ্য নিয়ে সম্মিলিত বিরোধী দল বা কপ প্রতিষ্ঠাতা ছিল। পাকিস্তানি সামরিক শাসকের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান রাজনীতিবিদদের নেতৃত্বমূলক আন্দোলনের মাইল ফলক পূর্ব পাকিস্তানের স্থানান্তরের প্রশ্ন 1950-এর মধ্যভাগ থেকে উচ্চারিত হয়ে থাকে। স্বাধীনতা আন্দোলন। প্রথমত ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন ছিল পূর্ব বাংলার ইতিহাসে একটি সাংস্কৃতিক আন্দোলন, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষার স্বীকৃতি আদায়। পাকিস্তানের সরকারি কর্মকাণ্ডে বাংলা ভাষার ব্যবহৃত নিশ্চিত করার জন্য এই আন্দোলন পরিচালিত হয়। মুফতি নাদিমুল কামার আহমেদ এবং আন্দোলনের নেতৃত্ব দান করেন। 1947 সালে ভারতবর্ষ বিভাজনের মাধ্যমে পাকিস্তান নামক রাষ্ট্র সংগঠিত হয়।
আর এই দুটি অঞ্চল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যাপক সংস্কৃত, ভৌগোলিক এবং ভাষাগত পার্থক্য বজায় ছিল। এ পার্থক্য পরবর্তীকালে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক জীবনে ব্যাপক মাত্রায় প্রভাব বিস্তার করে। 1948 সালে 23 ফেব্রুয়ারি পাকিস্তান সরকার রাষ্ট্রের একমাত্র জাতীয় ভাষা হিসাবে উর্দুকে ঘোষণা করে। এর ফলে পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী জনগণের মধ্যে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নতুন আইন প্রণয়নের সঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায় এবং গণবিরোধিতায় সম্মুখীন হয়। সরকার সকল ধরনের গণসমাবেশ ও প্রতিবাদের আন্দোলনের বেআইনি ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং অন্যান্য রাজনৈতিক কর্মীরা এই আইন অমান্য করে 1952 সালে 21 ফেব্রুয়ারি একটি বিরাট আন্দোলন সংগঠিত করে। ওই দিনে বহু ছাত্র বিক্ষোভকারীদের পুলিশ হত্যা করে এবং এই আন্দোলন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এই হত্যাকাণ্ডের পর সারা দেশব্যাপী এক ব্যাপক বিক্ষোভ ও আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের নেতৃত্বে ছিল আওয়ামী মুসলিম লীগ, যার পরবর্তী নামকরণ হয় আওয়ামী লীগ। কয়েক বছর ব্যাপী সংঘর্ষ চলার পর কেন্দ্রীয় সরকার অবশেষে পরাজয় স্বীকার করে 1965 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করেন। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। বাংলাদেশ 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিবস একটি জাতীয় দিবস হিসাবে পরিগণিত হয়। শহীদ মিনার স্মৃতিস্তম্ভটি ঢাকা মেডিকেল কলেজের সামনে আন্দোলন ও শহীদের স্মরণে নির্মিত হয়। রাজনীতি। পাকিস্তানের দুই অংশের মধ্যে ধীরে ধীরে বিরাট পার্থক্য গড়ে ওঠে। পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা মোট জনসংখ্যার একটি সংখ্যালঘু অংশ ছিল, কিন্তু রাজস্ব বরাদ্দ, শিল্পোন্নয়ন, কৃষি সংস্কার ও নাগরিক প্রকল্পসমূহের বৃহত্তম অংশে ভাগিদার ছিল তারাই। পাকিস্তানের সামরিক ও বেসামরিক পরিষেবাগুলো মূলত পাঞ্জাবি জাতি দ্বারা অধিকৃত ছিল। পাকিস্তানের সেনাবাহিনীতে শুধুমাত্র একটি রেজিমেন্ট ছিল বাঙালিদের। অনেক বাঙালি পাকিস্তানিদের কাশ্মীর ইস্যুতে স্বভাবজাত উৎসাহ বোধ করেননি, কারণ তারা মনে করত এটি পূর্ব পাকিস্তানে আরও বেশি ঝুঁকির মুখে ফেলবে এবং এটি শেষ পর্যন্ত তার অস্তিত্বের প্রতি হুমকি হয়ে যাবে। 1968 সালের গোড়ার দিকে শেখ মুজিবর ও অন্যান্য 34 জন নেতার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ব্যক্তিবর্গ ভারতবর্ষের সহায়তায় পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার পরিকল্পনা করেছিল। যাই হোক, এই বিচারের ফলে একটি গণ আন্দোলন সংগঠিত হয় এবং সকল বন্দীদের মুক্ত করার আহ্বান জানানো হয়। 1969 সালে 15 ফেব্রুয়ারি কারাগারে একজন বিদ্রোহী জহুরুল হককে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এর ফলে আন্দোলন আরও বেগবান হয় এবং পরবর্তী 22 ফেব্রুয়ারি সরকার মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। গণ আন্দোলনের পরবর্তী 59-এর গণ অভ্যুত্থানে রূপ লাভ করে। 1969 সালের 25 মার্চ আইয়ুব খান জেনারেল ইয়াহিয়া খানকে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করেন। পরবর্তীকালে নতুন রাষ্ট্রপতি হিসাবে দেশের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করে দেন। যাই হোক, কিছু সংখ্যক ছাত্র গোপনীয়তার সাথে আন্দোলন বজায় রাখে। সিরাজুল আলম খান এবং কাজী আরেফ আহমেদের নেতৃত্বাধীন 15ই ফেব্রুয়ারি বাহিনী নামে একটি নতুন দল গঠন করা হয়। পরবর্তী 1956 সালে ইয়া খান 1970 সালে 5ই অক্টোবর একটি নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে। পশ্চিমের অর্থনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে সাফল্যজনক নেতৃত্ব পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত করে। স্বাধীনতার প্রস্তুতি। আওয়ামী লীগ পাকিস্তান জাতীয় পরিষদের বেশিরভাগ অংশে 1970-71 সালের নির্বাচনে জয়লাভ করে এবং পাকিস্তান সরকার সাংবিধানিক প্রশ্নে আওয়ামী লীগের সাথে আলোচনা শুরু করে। কেন্দ্রীয় সরকার ও প্রদেশগুলোর মধ্যে ক্ষমতা বন্টন হয়। সেই সাথে আওয়ামী লীগের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠন করা হয়। তবে 1971 সালে 1 মার্চ পাকিস্তানি রাষ্ট্রপতি ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন
যা পূর্ব পাকিস্তানের ব্যাপক বিক্ষোভের সূচনা হয়। 1971 সালে 2রা মার্চ স্বাধীন বাংলা নিউক্লিয়াসের এক ছাত্র নেতা আসলাম আব্দুরের রবের নির্দেশে বাংলাদেশের নতুন জাতীয় পতাকা উত্থাপিত হয়। আন্দোলনকারীদের ছাত্রনেতারা দাবি করেন শেখ মুজিবুর রহমান অবিলম্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করুন, কিন্তু মুজিবুর রহমান এই দাবিতে সম্মত হতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। বরং তিনি 7ই মার্চ অনুষ্ঠিতব্য একটি জনসভায় তার পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন। 3রা মার্চ ছাত্রনেতা শাহজাহান সিরাজ স্বাধীন বাংলা নিউক্লিয়াসের নির্দেশে পল্টন ময়দানে এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবের সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। 7ই মার্চ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে একটি জনসাধারণের সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের চলমান স্বাধীনতা আন্দোলনের অগ্রসরতা সম্পর্কে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন। আওয়ামী লীগের সভাপতি ও পরবর্তী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে পাকিস্তানি দখলদারিত্বের বিরুদ্ধে তিনি আসন্ন যুদ্ধের জন্য পূর্ব পাকিস্তানের জনগণকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান। যদিও তিনি সরকারি স্বাধীনতার কথা উল্লেখ করেননি, কারণ তখনও আলোচনা চলছিল, তিনি তার শ্রোতাদেরকে কোনো এক সর্বাত্মক যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান। শেখ মুজিবুর রহমান 7ই মার্চ ভাষণকে স্বাধীনতা যুদ্ধের মূল চাবিকাঠি বলে মনে করা হয় এবং এই ভাষণের বিখ্যাত উক্তি ছিল, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। স্বাধীনতা যুদ্ধ 26 মার্চের প্রথমার্ধে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সামরিক অভিযান শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা এবং রাজনৈতিক নেতারা বহু বিভক্ত হয়ে যান। পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ার আগে শেখ মুজিবুর রহমান একটি স্বাক্ষরিত নোট প্রেরণ করেন, যা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। এই নোটটি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসের বেতার ট্রান্সমিটার দ্বারা প্রচারিত হয়। বাংলাদেশি আর্মি অফিসার মেজর রিজাউর রহমান কালুরঘাট রেডিও স্টেশন দখল করেন এবং 27 মার্চ সন্ধ্যার দিকে স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন। সামরিক উদ্দেশ্যে বাংলাদেশকে 11 জন কমান্ডের অধীনে 11টি সেক্টর বিভক্ত করা হয়। এই অঞ্চলে বাহিনীগুলোর সাথে যুদ্ধের জন্য আরও 3টি বিশেষ বাহিনী গঠন করা হয়, জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স। এই 3টি বাহিনীর নাম উক্ত বাহিনী কমান্ডারের নামের প্রথম অক্ষরের থেকে উদ্ধৃত হয়েছে। মেহেরপুর সরকার কর্তৃক প্রশিক্ষণ ও অস্ত্র, গোলাবারুদ সহ বেশিরভাগ অস্ত্র সরবরাহ করেছিল, যা ভারত কর্তৃক সমর্থিত ছিল। পাকিস্তান সেনাবাহিনী এবং বাংলার মুক্তিবাহিনী এবং এর মধ্যে যুদ্ধের সময় আনুমানিক 1 কোটি বাঙালি, প্রধানত হিন্দু, ভারতের আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ রাজ্যে আশ্রয় নেয়। ভারত বাংলাদেশে নানানভাবে সাহায্য করে। মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদান অপরিসীম। পূর্ব পাকিস্তানের প্রতি ভারতের সহানুভূতি ছিল এবং 1971 সালে 3রা ডিসেম্বর ভারত বাংলাদেশিদের পক্ষে যুদ্ধ অংশগ্রহণ করে। এর ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে 2 সপ্তাহের একটি সংক্ষিপ্ত এবং ব্যাপক বিধ্বস্তি যুদ্ধ সংঘটিত হয়। 1971 সালের 16ই ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল এ.কে নিয়াজি এবং পূর্ব পাকিস্তানের অবস্থিত পাকিস্তানি সেনাধ্যক্ষগণ ভারত ও বাংলাদেশি মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকালে শুধুমাত্র কয়েকটি দেশ নতুন রাষ্ট্রকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ 90,000-এর বেশি পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রাথমিক সরকার ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম সরকার। এই সরকার দেশের স্বাধীনতার ঘোষণা জারি করেন। অন্তর্বর্তীকালীন সময়ে সংবিধান প্রণয়ন করে এবং মৌলিক নীতিমালা হিসাবে সমতা, মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের নীতি ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এই প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ এবং সামরিক সর্বাধিনায়ক ছিলেন এম.এ.জি. ওয়াসিম।
অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ও মোহাম্মদ মনসুর আলী। নবনির্মিত বাংলাদেশের সিভিল সার্ভিসের সদস্যগণ হিসাবে পাকিস্তানের সিভিল সার্ভিসের সুরক্ষাত্যাগী সদস্যদের সমন্বয়ে এই সরকার গঠিত হয়। এই সরকারের আবু সায়াদ চৌধুরী, হুমায়ুন রশিদ চৌধুরী এবং রেহমান সোবরার নেতৃত্বে একটি সুদক্ষ কূটনৈতিক সংগঠনও ছিল। শেখ মুজিবার প্রশাসন। বামপন্থী দল আওয়ামী লীগ, যারা 1970 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে জিতেছিল, বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম সরকার গঠন করে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান 1972 সালে 1 জানুয়ারি বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হন এবং ব্যাপকভাবে দেশটির স্বাধীনতার নায়ক এবং জাতির পিতা হিসাবে গণ্য হন। তার শাসনামলে বাঙালি জাতীয়তার গঠন ছিল মূলত ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে 1972 সালে কামাল হোসেন রচিত সংবিধানটি মূলত একটি উদার গণতান্ত্রিক সংসদীয় প্রজাতন্ত্র গঠন করে, যার উপর সমাজতন্ত্রকে কিছুটা প্রভাব ফেলেছিল।